জুলাই 2024 সকাল। আজকের গল্পে শুরু ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে। বড় অদ্ভুত ছিল আমাদের এই দিনগুলো। দেরি করে ঘুমোতে যাওয়া, সকালে উঠে বাসন ধুয়ে কিছু রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পর আবারও বেরিয়ে পড়া। নামি দামি কোম্পানির ট্যান ক্রিম ব্যবহার করেও রোজ ঝলসানো চামড়ার ট্যান তুলতে পেরেছিলাম কিনা তার হিসাব করিনি। কারণ খাতায় লেখা সময় ধরেই আমাদের ছুটে যেতে হয়েছে কিছু না কিছু নতুনকে খোঁজার আশায়। এই জন্মে আর হয়তো এই দেশগুলোতে আসবো না। 1 শতক পরে হয়তো এই আইল্যান্ড, এই সভ্যতা, এই ইমারত, এই নির্মাণ সব তলিয়ে যাবে গভীর সমুদ্রে। পৃথিবীর মানচিত্র থেকে ধীরে ধীরে মুছে যাবে কয়েকটা দেশ, কয়েকটা আইল্যান্ড। রয়ে যাবে অভিজ্ঞতা সঞ্চয়, যার মধ্যে সঞ্চিত থাকবে ইন্দোনেশিয়ার বুলেট ট্রেন থেকে শুরু করে বান্দুংয়ের সেই কুয়াশা মাখা ভলক্যানো। ইন্দোনেশিয়া দেশটা কোথায়, পৃথিবীর মানচিত্রে কোথায় তার অবস্থান, কিভাবে তার রাজধানী জাকার্তা এসে পৌঁছালাম, আমাদের ইমিগ্রেশন, ভিসা, কারেন্সি, সিম কার্ড সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা এর আগের পর্বে করেছি। আজকে সকালে আমাদের যে প্ল্যান রয়েছে সেটা হলো, আমাদের হাতে ঘন্টা 3 মতো সময় আছে, কারণ বিকাল 4টের সময় আমাদের ট্রেন রয়েছে এই জাকার্তা থেকে বান্দুং যাওয়ার। তো এই 3 ঘন্টার মধ্যে আমরা এই শহরের কয়েকটা জায়গা পয়েন্ট আউট করেছি, সেগুলো একটু ঘুরে দেখে নেবো। আর 3 ঘন্টার জন্য কিন্তু আমরা গ্র্যাব বুক করেছি। আপনারা যখন বাইরে আসছেন কোনো জায়গায় যেখানে গ্র্যাব চলে, সেখানে কিন্তু আপনারা ঘন্টা হিসাবে আপনারা গ্র্যাব বুক করতে পারেন। মানে ধরুন আপনি 3 ঘন্টার জন্য গ্র্যাব বুক করলেন, এবার এই 3 ঘন্টার মধ্যে আপনি যে জায়গায় ঘুরবেন, বা আপনারা যদি 2 ঘন্টার জন্য নেন বা 4 ঘন্টার জন্য নেন, সেই ভাড়াটা কিন্তু আপনাকে পে করতে হবে। আর এই যে গ্র্যাব ট্যাক্সি করে আমরা ঘুরছি না, আমি বললাম যে 3 ঘন্টার জন্য বা 4 ঘন্টার জন্য ভাড়া করা যায়। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, এদের যে পার্কিং কিংবা এই যে হাইওয়েতে যাচ্ছে, এই যে টোল গেট পড়ে, টোল ট্যাক্স, এগুলো কিন্তু সব আমাদেরকে দিতে হবে। ইভেন গতকাল যখন আমরা এয়ারপোর্ট থেকে এসেছিলাম সিটি সেন্টারে, তখন ওখানে যে গ্র্যাব এসেছিলো তার জন্য ওদের একটা পার্কিং চার্জেস আছে, সেটাও কিন্তু ওরা ওর মধ্যে ইনক্লুড করেছিল। আর সব মিলিয়ে টোটাল খরচটা কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি যে টোটাল কত খরচা পড়ছে এই 3 ঘন্টা ঘোরার জন্য, ইন্দোনেশিয়ান রুপিয়া প্লাস ইন্ডিয়ান কারেন্সিতে। আর এই ঘন্টা 3 সময়ের ব্যবধানে আমরা যেমন ঘুরে দেখব ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, একই সঙ্গে শেয়ার করব ইন্দোনেশিয়া দেশ সম্পর্কিত কয়েকটি তথ্য। ইন্দোনেশিয়া এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বে 11টি দেশের মধ্যে একটি, যার বর্তমান রাজধানী জাকার্তা জাভা দ্বীপের উত্তর পশ্চিমে অবস্থিত একটি বৃহত্তম শহর। আগেও বলেছি, ইন্দোনেশিয়া অনেকগুলি আইল্যান্ডের সমষ্টি, যার মধ্যে রয়েছে সুমাত্রা, জাভা, বর্নিও, বালি ইত্যাদি। জাকার্তাকে বর্তমান রাজধানী এই জন্যই বললাম কারণ আগামী দিনে এই রাজধানী জাকার্তা থেকে বর্নিও আইল্যান্ডে স্থানান্তর করা হবে। এই আশঙ্কায় সমুদ্রের জলস্তর যেভাবে বাড়ছে, তাতে এই শহর হয়তো আগামী দিনে সমুদ্রগর্ভে তলিয়ে যাবে। জাকার্তার ইতিহাস বলে 1527 সালে বান্টামের সুলতান পর্তুগিজদের পরাস্ত করে এই শহর দখল করে এবং নাম দেয় জয়কর্তা, যা থেকে আসে জাকার্তা। 1619 সালে ডাচরা এই শহর পুনরায় দখল করেন এবং নাম রাখেন বাটাভিয়া, যেখানে প্রতিষ্ঠিত হয় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তর। 1949 সালে এই শহরের নাম পাল্টে রাখা হয় জাকার্তা। জাকার্তা শহরের পর্যটনের তালিকায় আধুনিক থেকে ঐতিহাসিক বেশ কয়েকটা জায়গা রয়েছে, যেমন ইন্দোনেশিয়ার ন্যাশনাল মনুমেন্ট বা মোনাস, জাকার্তার চায়নাটাউন বা গ্লোদক, সুন্দা কেলাপা বা জাকার্তার পুরনো বন্দর, ন্যাশনাল মিউজিয়াম, ফাতাহিল্লা স্কোয়ার, ইস্তিকালাল মসজিদ ইত্যাদি। ঘন্টা 3 ভেতরে এই সবগুলো দেখে নিয়ে বিকালে গাড়ি আমাদের স্টেশনে ড্রপ করে দেবে, এই ছিল পরিকল্পনা। এটা হচ্ছে জাকার্তার মোনাস বা ন্যাশনাল মনুমেন্ট। 1945 সালের 17ই আগস্ট প্রথম স্বাধীনতার পতাকা এখানেই ওড়ানো হয়েছিল। মোনাস বা ন্যাশনাল মনুমেন্ট ইন্দোনেশিয়া স্বাধীনতা সংগ্রামের স্মরণে 1961 সালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণোর নির্দেশে নির্মিত হয়। 433 ফুট এই মনুমেন্ট সোনার পাতায় আচ্ছাদিত একটি শিখা, যা জনগণের সংগ্রামের জ্বলন্ত চেতনার প্রতীক। এর সাথেই রয়েছে হল অফ ইন্ডিপেন্ডেন্স বা ইন্দোনেশিয়ার ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম। জাকার্তায় যে খুব একটা বাইরের ট্যুরিস্ট আসে তা কিন্তু নয়, ম্যাক্সিমাম ট্যুরিস্ট কিন্তু বাড়িতে যায়, বান্দুংয়ে যায়। আর জাকার্তা যদি আপনারা ঘুরতে আসেন, কখনো প্ল্যান করেন, তাহলে এখানে ঘোরার জন্য সব কিছু দেখার জন্য একটা দিন লাগবেই। শুরুর দিকে হাজার দ্বীপের দেশখ্যাত ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চলত একদিকে ভারত এবং অন্যদিকে চীনের সঙ্গে। ঠিক সেই কারণে এই সময় হিন্দু এবং বৌদ্ধ 2 ধর্মেরই মানুষ বসবাস করত ইন্দোনেশিয়াতে। 13 শতকে এই ইন্দোনেশিয়াতে মুসলিমদের আগমন ঘটে। উত্তরে সুমাত্রা হয়ে ক্রমশ এই ধর্ম ছড়িয়ে পড়ে হাজার হাজার মাইলের ব্যবধানে। 16 শতকে ইন্দোনেশিয়ার প্রধান ধর্মই হয়ে যায় ইসলাম। জাভা এবং সুমাত্রার লোকেরা ধর্মান্তরিত হয়ে যায়। শুধু বালি আইল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ আজও হিন্দু রয়ে গিয়েছে। ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার 80% জনগণই ইসলামিক, যার প্রভাবে 1978 সালে জাকার্তায় নির্মিত হয় ইস্তিকালাল মসজিদ। 5 তলা এই মসজিদ দক্ষিণ পূর্ব এশিয়ার
সবথেকে বড় মসজিদ। প্রায় 22 একর জায়গা জুড়ে এই মসজিদ নির্মিত হয়েছে এবং এই জায়গাতে একসাথে 1,20,000 জন জমায়েত হতে পারে। ইস্তিকালাল হচ্ছে একটা আরবি শব্দ। ইস্তিকালাল মানে হচ্ছে স্বাধীনতা। তো এই মসজিদকে বলা হয় মসজিদ অব দ্য ইন্ডিপেন্ডেন্স। এই মসজিদে প্রবেশ করার জন্য 7টি দরজা রয়েছে, আর প্রত্যেকটা দরজা হচ্ছে ইসলামের যে 7 আসমান তার এক একটা প্রতীক। আর এই মসজিদ ঘুরে দেখার জন্য বা এখানকার ইতিহাস জানার জন্য কিন্তু গাইডও পাওয়া যায়। যে মসজিদ চত্বরে কিন্তু প্রচুর দর্শনার্থীর সমাগম হয়েছে, আর এখানে অনেক স্টলও রয়েছে, নানা রকম খাবার দাবার এখানে বিক্রি হচ্ছে। তার মধ্যে আমার চোখে পড়েছে এখানে এই হাঁসের ডিম। আমরা এই মসজিদের ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে কথা বললাম যেখানে জুতো রেখে ভেতরে যেতে হয়। তো ওই জুতোর কাউন্টারে বললো যে এখানে ঢোকার আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা খুঁজছি যে কোথায় রেজিস্ট্রেশনটা হয়, বললো পাশেই হবে, বাট পাশে যেখানে রেজিস্ট্রেশন হয় সে জায়গাটা বন্ধ রয়েছে। এইখানে হয় হচ্ছে রেজিস্ট্রেশন, কিন্তু যে রেজিস্ট্রেশন করবে সে এখনও আসেনি, বন্ধ আছে। আর এইদিকে সব রয়েছে প্রচুর দোকানপাট, মানে এই মসজিদকে ঘিরে একটা মার্কেট তৈরি হয়ে গেছে। সেখানে দেখুন নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর একই সঙ্গে দেখুন খাবার দাবারের জিনিসপত্র কিন্তু আছে। ইন্দোনেশিয়ার কফি খুব বিখ্যাত, এখানে সব জায়গায় কফি অ্যাভেলেবিলিটি আছে। এই যে আয়াম মানে হচ্ছে চিকেনের সব আইটেম আছে, জলের বোতল আছে। এখানে একটা ফুড রয়েছে যার নাম হচ্ছে গাদো গাদো। প্রকৃতি আর প্রেমিকা দুটোরই ভরসা করা খুব মুশকিল। শুরু হয়ে গেছে বৃষ্টি। এখানে এক কাপ কফি খেতে খেতে ল্যাপটপটা নিয়ে এলাম, বললাম একটু নেটের স্পিড এখানে আছে, ভিডিওটা আপলোড করে দিই, দীর্ঘদিন ধরে ভিডিও দিতে পারছি না। আর এখানে যে নেটওয়ার্ক কানেকশান, যে সিম কার্ড নিয়েছি না, এই সিম, এখানে 5G কোনো কানেকশান নেই, সব 4G, ওই স্পিডে ভিডিও আপলোড হচ্ছে না। তো এই মসজিদ চত্বর দেখলাম ফ্রি ওয়াইফাই আছে, এখানে ওয়াইফাই কানেক্ট করলাম, কানেক্ট করে ভিডিও আপলোড করছি, তার মধ্যে শুরু হলো এখন বৃষ্টি। তো এখানে যে বসার জায়গাগুলো আছে সেই বসার জায়গায় এসে কোনো রকম বৃষ্টি বাঁচিয়ে নিজেকে বাঁচিয়ে আর কি কাজটুকু করছি। এমন বৃষ্টি পুরো মসজিদ চত্বর ফাঁকা হয়ে গেছে। তো এখানে এক ভাইকে পেয়েছি, এইরকম একটা বড় ছাতা রয়েছে, বিরাট ছাতা, সেই ছাতারকে সম্বল করে আমরা যাচ্ছি আর কি। দ্বিতীয়বারের জন্য ঢোকার চেষ্টা করলাম মসজিদে, জিজ্ঞেস করলো যে মুসলিম, বলেছিলাম হ্যাঁ, কারণ ভেতরটা দেখাতে পারলে আমার অনেক দর্শক বন্ধু আছেন যারা মুসলিম ধর্মের মানুষ, তাদেরও একটা দেখা হতো। অ্যাকচুয়ালি ব্লগারকে তো সব কিছু দেখাতে হয়, তো 2-3 বার মাথা নাড়লাম, কিন্তু সে কনফিডেন্স নিয়ে বলতে পারলাম যে না মুসলিম। তো লাস্টে বললাম না, নন মুসলিম। মুসলিমদের জন্য খোলা আছে, মানে যারা মুসলিম ধর্মের মানুষ তাদের জন্য, বাট নন মুসলিমদের জন্য হচ্ছে ক্লোজ করে দিয়েছে। আজকের জন্য ক্লোজ, আবার কালকে সকাল 10টায় খোলা। শুধু ইস্তিকালাল মসজিদ বলেই নয়, সেদিন জাকার্তার আকাশ জুড়ে এত বৃষ্টি যে বাকি আর কোনো জায়গায় যাওয়ার সাহস হয়নি। সেই সঙ্গে ব্যাপক ট্রাফিক জ্যাম। জাকার্তা কিংবা বালিতে এই ট্রাফিক জ্যাম ঠিক কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে সেটা ক্রমশ প্রকাশ্য। আসলে রাশিয়া কিংবা উজবেকিস্তানের সঙ্গে এইসব দেশগুলোর কোনো তুলনাই হয় না, কারণ ইন্দোনেশিয়ার জনঘনত্ব অনেক অনেক বেশি। আর ওয়েদারের কথা কি আর বলবো, বৃষ্টি তো কন্টিনিউ, বৃষ্টি ছাড়ার কোনো নামই নেই। বৃষ্টি রাত 8টা পর্যন্ত কন্টিনিউ চলবে, বৃষ্টি ছাড়াছাড়ির কোনো সিন নেই। আর আমরা যেখানে ছিলাম এখানে মেইনটেন পার্ক, ওই এয়ারবিএনবির অ্যাপার্টমেন্ট, ওখান থেকে দেখা যাচ্ছে 10 কিলোমিটার 24 মিনিট। এখন স্টেশনে পৌঁছালে পারলে টেনশন মুক্ত। আসলে কিছু কিছু জিনিসের ওপরে তো আমাদের হাত নেই না, আমরা যেরকম ভাবি সেরকম হয় না। প্রকৃতি আর সময় কোনোটাই আমাদের চিন্তা ভাবনা মতো চলে না। বিদেশ ট্রিপের ক্ষেত্রে যেহেতু রিটার্ন ফ্লাইটের টিকিট এবং অ্যাকোমোডেশন আগে থেকে বুক করা থাকে, তাই ইচ্ছে থাকলেও কোনো জায়গাতে একদিন অতিরিক্ত থাকা সম্ভব হয় না। জাকার্তা যে শহর, সেটা থেকে কিন্তু এয়ারপোর্ট যেমন দূরে, তেমনি কিন্তু এই হালিম স্টেশন দূরে। আমার গল্পে ট্রেনটা খুব ইম্পর্টেন্ট, আর আমার খুব ইচ্ছে যে আমি ওয়ার্ল্ডের যতগুলো কান্ট্রিতে ট্রাভেল করব, অন্তত ট্রেনগুলো কভার করব। ব্লগিংয়ের সংগ্রহে প্রত্যেকটা দেশের ট্রেন জার্নি থাকবে। জাকার্তার যে স্টেশন থেকে এই বুলেট ট্রেন ছাড়ে তার নাম হালিম। বৃষ্টি আর ট্রাফিক জ্যাম পেরিয়ে এই হালিম স্টেশনে পৌঁছাতেই ঘড়ির কাঁটা বিকেল 4টের ঘর পেরিয়ে গেল। আমরা এখানে পৌঁছানোর আগের মুহূর্ত পর্যন্ত মনে হয় এখানে এতটা বেশি ছিল না। এখানে নামলাম, ট্যাক্সিওয়ালাকে ভাড়া মেটালাম, যা পা রেখেছি তাই শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এদিকে টাইম হয়ে গিয়েছে 4:08। তবে আমি যখন রাশিয়ার বুলেট ট্রেনে চেপেছিলাম, তো আমাকে অনেকে বলেছিল এটা সেমি বুলেট ট্রেন নয়, বুলেট ট্রেনের স্পিডই শুরু হয় 300-র উপরে। তো ফাইনালি এটার স্পিড কিন্তু 350 কিলোমিটার/আওয়ার। হালিম থেকে টেগালুয়ার, যেটা ছাড়বে হচ্ছে বিকেল 4:45। টিকিট গেট হচ্ছে 1 আর 2, আর প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 3। এই হুস ট্রেনের টিকিট কিন্তু আপনারা অনলাইনে যেমন কাটতে পারবেন, আর যদি মনে করেন যে আমরা জাকার্তায় আসবো, এখানে এসে ট্রেন জার্নি করবো, তো এখানে এসেও কিন্তু আপনারা কাটতে পারবেন। এখানে কিন্তু কাউন্টার থেকে টিকিট কাটা যায়, এবং আমি যা দেখেছি ট্রেনের টিকিট অ্যাভেলেবেল থাকে বা রয়েছে, কারণ এই ট্রেনটার যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু খুব বেশি। 2023 সালের 17 অক্টোবর এই ট্রেন চালু হয়েছে, মানে একদম কারেন্ট ট্রেন। মেনলি এই ট্রেনটা জাকার্তার থেকে কালেক্ট করে হচ্ছে বান্দুংকে।
জাকার্তায় এই স্টেশনের নাম হচ্ছে হালিম, আর বান্দুংয়ে এই ট্রেনের স্টেশনের নাম হচ্ছে তেগালুয়ার। এমনি যদি কেউ মনে করে জাকার্তা থেকে বান্দুং নর্মাল ট্রেনে যাবো, সেই ট্রেনও চলে, বাট হুস ট্রেন বা বুলেট ট্রেন হচ্ছে ফাস্টেস্ট ট্রেন, যার জন্য আলাদা কিন্তু ট্র্যাক বা আলাদা স্টেশন বা আলাদা টার্মিনাল তৈরি করা হয়েছে। প্রথম ট্রেন 6:40 সকাল, আর শেষ ট্রেন হচ্ছে রাত্রি 8:30টার সময়। জাকার্তা থেকে বান্দুং এই ডিস্টেন্স হচ্ছে 144 কিলোমিটার, যেটা নর্মালি অন্যান্য ট্রেনেও যাওয়া যায়। সেই ট্রেনগুলোর সময় নেয় হচ্ছে 3 ঘন্টা, আর এই হুস ট্রেন সময় নেয় হচ্ছে মাত্র 45 মিনিট। 45 মিনিটে 143 কিলোমিটার, ইমাজিন করুন। 4:22 হয়ে গিয়েছে, 4:45 ট্রেন ছাড়বে, আধ ঘন্টা আগে তো ঢুকতেই হবে। এই ট্রেনে যে আপনি ট্রাভেল করছেন, এখানে কিন্তু আপনি সর্বোচ্চ 20 কেজি পর্যন্ত ব্যাগ নিয়ে ট্রাভেল করতে পারবেন, এবং ব্যাগের যে ডাইমেনশন কত হবে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। আরও কিছু রেস্ট্রিক্টেড জিনিস রয়েছে যেগুলো নিয়ে এই ট্রেনে ট্রাভেল করা যাবে না। এই স্টেশনের সাথে কিন্তু এলআরটি ট্রেনের কানেকশন রয়েছে, অর্থাৎ যারা টাউন থেকে এখানে আসছেন, হালিমে আসছেন, সেই ট্রেন কিন্তু এই পর্যন্ত আসে। আমরা তো ক্যাবে এলাম, আপনারা কিন্তু এমনি ট্রেনেও আসতে পারবেন। টাউন থেকে এসে হালিম স্টেশন থেকে আপনারা কিন্তু ট্রেন ধরতে পারবেন। সেই কানেক্টিভিটি ওদিকে রয়েছে, ওদিকে লেখা আছে হচ্ছে এলআরটি। মেট্রোর মতো এখানেও টিকিট স্ক্যান করতে হবে, যে কিউআর কোড সেটা কিন্তু টিকিট কাটার সময়তেই আর কি চলে আসে। তো এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু আমরা ভেতরে ঢুকবো। আমাদের এখানে প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 3, আর এখানে প্ল্যাটফর্মকে বলা হয় হচ্ছে পেরন। বিদেশ বেড়াতে এসে আমি কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে আমি জানি, এই ট্রেনে চাপি, ওই ট্রেনে চাপি, এই জার্নি করি, ওই জার্নি করি, তাতে অনেক কিছু হয়তো দেখানো হয় না, বাট আমার অনেক কিছু দেখা হয়, বিশেষ করে এসব ট্রেন জার্নি যেগুলো অনেক জায়গায় দেখা যায় না। সবাই টিকিট স্ক্যান করে ভেতরে আসছে। তাছাড়া এখানে এদের স্টাফও রয়েছে, তারাও আর কি হেল্প করে দেবে। এই হচ্ছে মেন স্টেশনে যাওয়ার রাস্তা, আর সেখানে ভিড় কিছুটা এরকম। আমরাও সিঁড়ি ধরে উঠতাম যদি আমাদের কাছে বড় ব্যাগ না থাকতো, বাট এখন আমাদেরকে এসকেলেটরের সাহায্য নিতে হবে। ভালো ভালো প্লেনে চেপেছি, জাহাজেও চেপেছি, বাট ট্রেন জার্নির কথা যখন আসে না, তখন এক্সাইটমেন্ট ভাই কিছু আলাদাই হয়। তখন নিজের ইমোশনকে আটকে রাখা মুশকিল। যতগুলো কান্ট্রি আগামী দিনে ভিজিট করব, সেই সব কান্ট্রিতে ট্রেন জার্নি অবশ্যই করব, সেটা যে দেশই হোক না কেন, যেমনই ট্রেন হোক না কেন। ওরে ট্রেন ট্রেন ভাই, হ্যালো, এই দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন। এখানে ট্রেন বালা ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন যে টিকিটটা দেখান। আমি বললাম কোচ নম্বর 2 বা B কিছু একটা হবে, তো ওইভাবেই টিকিটটা বুক করেছি। তো বললো যে এইটাই, সামনের গেট দিয়ে উঠুন। এখানে পরপর কোচ রয়েছে। সামনেটা হচ্ছে ভিআইপি ক্লাস, তারপরে 2, 3, 4, 5, 6, খুব বেশি কিন্তু কামরা নেই এতে। এখানে ট্রেন নাম্বার, কামরা নাম্বার, ট্রেন কোথা থেকে কোথায় যাবে এবং সিট নাম্বার সব কিন্তু শো করছে। এখানকার মানুষজন কত ভালো, বললাম একটু সামনে গিয়ে ছবি তুলবো, বললো ইয়েস শিওর, হ্যালো, নমস্তে। পুরো চুমু ট্রেন, চুমু। এশিয়া, ইউরোপ, নর্থ আমেরিকা এবং আফ্রিকা 4টি মহাদেশের 29টা দেশে বর্তমানে হাই স্পিড ট্রেন বা বুলেট ট্রেন চলাচল করে। এর মধ্যে উজবেকিস্তানের হাই স্পিড ট্রেন অ্যাফ্রোসিয়াম এবং রাশিয়ার হাই স্পিড ট্রেন সাবসানের ট্রাভেল ভিডিও এর আগে শেয়ার করেছি। আজকে ট্রাভেল করব ইন্দোনেশিয়ার হাই স্পিড বুলেট ট্রেন, যার নাম হুস, যার গতি 350 কিলোমিটার প্রতি ঘন্টা। এশিয়া মহাদেশ তো বটেই, তথা পৃথিবীর ফাস্টেস্ট ট্রেনগুলোর মধ্যে এটা সেরা, বিশেষ করে গতি আর খরচের বিচারে। এই কারণেই আমাদের ইন্দোনেশিয়ার জাকার্তায় আসা। এই হচ্ছে প্ল্যাটফর্ম, আর আমাদের ট্রেনের মধ্যে গ্যাপ। ব্যাগটাকে হালকা পুশ করে দিলে কিন্তু ব্যাগ চলে যাবে। এখানে কিন্তু লাগেজ স্পেস রয়েছে ব্যাগটাকে রাখার জন্য। ওইদিকে রয়েছে বিজনেস ক্লাস, আমাদেরটা হচ্ছে ইকোনমি ক্লাস। ইকোনমি আর বিজনেস ক্লাসকে আলাদা করা হচ্ছে ভেস্টিবিউল দিয়ে। এই হচ্ছে ট্রেনের দরজা, এটাও অটোমেটিক ক্লোজ হয়ে যায় দরজা। এই হচ্ছে ওয়াশরুম, আমরা আসবো পরে, আগে তো আমরা ট্রেনের ভেতরে যাই। সেন্সার বেস দরজা। ও কি ট্রেন! এখানে আমাদের সিট নাম্বার হচ্ছে 10F আর 9F, 3/2 প্যাটার্ন। এদিকে 3, এদিকে হচ্ছে 2। আমরা যাব সামনে। এইদিকে রয়েছে 10F, এদিকে রয়েছে 9F। Calling at Padalarang station is ready to depart. Please occupy the seat designated on your ticket. Thank you. Salam. Wus wus wus. Yes. সিসিটিভি ক্যামেরা রয়েছে, এখানে এলসিডি রয়েছে, আর সামনে রয়েছে হচ্ছে প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, যেখানে ট্রেনের কারেন্ট স্পিড শো করবে বা স্টেশন শো করবে, এবং সেই সাথে এখনই শো করছে হচ্ছে এই কামরা নাম্বার, সিট নাম্বার, আর সেই সঙ্গে কোন সিট, উইন্ডো সিট না আইল সিট। এই জায়গাতে যে ট্রেটা রয়েছে না, এই ট্রেটায় সর্বোচ্চ 25 কেজি পর্যন্ত রাখা যাবে, তার উপরে নয়, সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আর এই ট্রেনে বোধহয় অনবোর্ড ক্যাটারিং পরিষেবা রয়েছে, তার জন্য কী কী খাবার পাওয়া যাবে তার এখানে একটা মেনু কার্ড রয়েছে। ট্রেটা খোলার পর কিন্তু অনেকটাই সামনে গিয়ে আসবে। যদি মনে করি খাওয়া দাওয়া না করে এখানে ল্যাপটপ রেখে কাজ করব, সেটা কিন্তু করতে পারবো। Mohon perhatian.
সামনে পা রাখার জায়গাটা দেখুন কতটা চওড়া। এরকম একটা কুশন রয়েছে, এইরকম হচ্ছে হ্যান্ড রেস্ট, এইটাকে টানলে সিটটা কিন্তু পেছানো যাবে। ভাই সিটে বসার পরে তো দিল গার্ডেন হয়ে গেল। বিপ দিচ্ছে, মানে দরজা বন্ধ হচ্ছে, বন্ধ হয়ে গেলো দরজা। 45-এ ছাড়ার টাইম, 43-এ দরজা বন্ধ করে দিল। আর এই ট্রেনে ট্রাভেল করতে গেলে কিন্তু টিকিটে লেখাই ছিল যে আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছাতেই হবে, কারণ সিকিউরিটি থাকে। Selamat sore penumpang yang terhormat. Atas nama KCIC, kami mengucapkan selamat datang dalam perjalanan bus nomor D1241. এই হচ্ছে হালিম স্টেশন। Senantiasa menjaga dan memelihara fasilitas yang tersedia. এই ট্রেনটা এই যে 143 কিলোমিটার চড়বে এই হালিম থেকে টিগালুয়ার পর্যন্ত। এই 143 কিলোমিটারে টানেল যেমন রয়েছে তেমনি কিন্তু ব্রিজ রয়েছে। আলাদা করে কিন্তু কোনো ট্র্যাক নেই, মানে মাটির মধ্যে যেমন আমরা ফ্ল্যাট ট্র্যাক দেখি আমাদের ট্রেন যেরকম চলে সেরকম কোনো ট্র্যাক নেই। মানে এর জন্য একটা ডেডিকেটেড সেপারেট ট্র্যাক সিস্টেম করাই রয়েছে। ছাড়তেই আমাদের ট্রেন নিয়ে নিয়েছে 76 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিড। আমরা অবশ্যই আমাদের ট্রেনের কিন্তু স্পিড মেজার করব আমাদের এই জার্নিতে। 128 হয়ে গেছে ট্রেনের স্পিড। 144 কিলোমিটার স্পিড কিন্তু ছুঁয়ে নিয়েছে আমাদের ট্রেন। এখন ট্রেনের স্পিড হচ্ছে 146 কিলোমিটার পার আওয়ার। 350 কিলোমিটার পার আওয়ার স্পিডে এই ট্রেনটা এখন চালানো হয়। এটার টেস্টের স্পিড হচ্ছে 385 কিলোমিটার পার আওয়ার। আর এটার ম্যাক্সিমাম স্পিড হতে পারে হচ্ছে 420 কিলোমিটার পার আওয়ার। আর এর যে রেলওয়ে ট্র্যাক সেটা হচ্ছে 1435 মিলিমিটার ডাবল গেজ ইলেকট্রিফাইড। এই 133 কিলোমিটার যাত্রাপথে কিন্তু মোট 3টে স্টেশন রয়েছে। ট্রেন হালিম ছাড়ছে, তারপরে আসছে হচ্ছে পাদালাড়াং মানে সেকেন্ড স্টপেজ, তারপরে হচ্ছে টেগালুয়ার। আমরা নামবো হচ্ছে পরের স্টেশনে, যার নাম হচ্ছে পাদালাড়াং। আমি আমার এটার সাথে ওটাকে ম্যাচ করার চেষ্টা করছি, দেখছি যে দুটো সমান দিচ্ছে কিনা। 294 ছুঁয়ে নিয়েছে ট্রেন আমাদের। আর ভাড়ার কথা যদি আমি বলি, ট্রেনে এখানে 3 রকম ক্লাস রয়েছে, সেটা হচ্ছে যে প্রিমিয়াম ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস আর হচ্ছে ভিআইপি ক্লাস। আমরা যে ক্লাসে ট্রাভেল করছি এটা হচ্ছে প্রিমিয়াম ইকোনমি ক্লাস। এর মধ্যে হয়তো খাওয়া দাওয়া কিছু ইনক্লুড নেই। এই ট্রেনের এই প্রিমিয়াম ইকোনমি ক্লাসে ইন্দোনেশিয়ান কারেন্সিতে আমাদের ভাড়া পড়েছে 2 লক্ষ টাকা। যদি আমি বিজনেস ক্লাসে ট্রাভেল করতাম তাহলে ভাড়া পড়তে হচ্ছে 4,50,000 টাকা, এবং ফার্স্ট ক্লাসে হচ্ছে 6 লক্ষ টাকা। আরও একটা বিষয় রয়েছে এই ট্রেনে, যে টাইম অনুযায়ী না ভাড়ার পরিবর্তন হয়। ধরুন আপনি আর্লি মর্নিং ট্রাভেল করবেন, সেক্ষেত্রে ভাড়া একটু বেশি। আবার যখন দুপুরের দিকে ট্রাভেল করবেন তখন ভাড়া একটু কমবে। আবার যখন সন্ধ্যার দিকে ট্রাভেল করবেন তখন ভাড়া অনেকটাই কমে যাবে। মানে সময়ের অনুপাতে কিন্তু ভাড়ার পরিবর্তন হয় ট্রেনে। হুশ কথার একটা মিনিং আছে, যেটাকে ইংরেজিতে কনভার্ট করলে দাঁড়ায় টাইম সেভিং অপটিমাল অপারেশন আউটস্ট্যান্ডিং সিস্টেম। কেসিসিআই দ্বারা এই ট্রেন ব্যবস্থা পরিচালিত, যা সদর দপ্তর চায়না বা চীন। চায়নার বুলেট ট্রেন কেসিসিআই 400F এর অনুকরণে নির্মিত ইন্দোনেশিয়ার এই হুশ ট্রেন ঘন্টায় 420 কিলোমিটার পার আওয়ার স্পিডেও চলাচল করতে পারে। এই টেকনোলজির দৌলতে এই ট্রেন বিশ্বের দ্বিতীয় ফাস্টেস্ট ট্রেন। জাকার্তা এবং বান্দুং 2 শহরের মধ্যে 144 কিলোমিটার ডিস্টেন্স সম্পূর্ণ করতে এই ট্রেন সময় নেয় মাত্র 45 মিনিট। প্রথম পর্যায়ে হালিম, কারাওয়াং, পাদালাড়াং, তেগুলিয়ার এই 4টি স্টেশন রয়েছে এই 144 কিলোমিটার যাত্রাপথে। পরবর্তী পর্যায়ে এই ট্রেনের যাত্রাপথ জাকার্তা থেকে সুরাবায়া পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে, যার ফলে 13 ঘন্টার দূরত্ব কমে এসে দাঁড়াবে মাত্র 3.5 ঘন্টায়। 347 ছুঁয়ে ফেলেছে, আমি ওয়েট করছি 350-এর জন্য। আর এই যে 347 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিডে ট্রেন চলছে, কোনো রকম কোনো জার্কিং নেই, একদম স্মুথ। ফ্লাইটে যেরকম অনুভূতি হয় এই ট্রেনের অনুভূতি ঠিক সেরকম। আর ট্রেনটা একটু দেখে আসি। 335 স্পিড কমে গেল। এত স্পিডে ট্রেন চলছে, এই যে ভেস্টিবিউলের সামনে এসে দাঁড়িয়েছি, এখানে কোনো রকম কোনো জার্কিং নেই। 335 কিলোমিটার ট্রেনের স্পিড বা 350 বা 348 এই সময় দরজার ধারে দাঁড়িয়ে বলতাম এখন আমাদের সঙ্গে দেখা হবে ওই ট্রেনের, কীরকম লাগতো ভাই। দাঁড়াতে পারতাম না, উড়ে চলে যেতাম। ও ফিলিংস কি ফিল। আমরা এখন যাচ্ছি হচ্ছে এই ট্রেনের ডাইনিং কারে। ডাইনিং কার বা বিস্ট্রো কার এই ট্রেনে রয়েছে, কারণ এরকম একটা ট্রেনে চেপে যদি 1 কাপ চা না খাই তাহলে ট্রেনে চাপাটাই বৃথা। আর এই যে এক কামরা থেকে আরেক কামরায় যাচ্ছি, এত স্পিডে ট্রেন চলছে, কোনো অনুভূতি নাই। কি বানিয়েছে ট্রেন। আগে একটু হিসু করে আসি। ওরে টয়লেটের যে কি ক্লাস, কি বলবো ভাই, দারুণ। হিসু করেও শান্তি এখানে। Penumpang yang terhormat. স্টেশন চলে এলো মনে হচ্ছে। হ্যালো,
This is number 5, carriage 5. Okay. 5 নম্বর দেখুন, এই 5 নম্বর যে ক্যারেজটা আছে এখানে কিন্তু ডাইনিং কার এখানে বসে খাওয়া যাবে। হেভি ব্যবস্থা। কত সুন্দর দেখুন সাজানো গোছানো। ট্রেন হবে তো এরকম। হ্যালো, হেভি লাগছে। ট্রেনে উঠতে না উঠতে জার্নি শেষে। আমাদের জার্নি হচ্ছে আধ ঘন্টার, কারণ আমরা পাদালারাঙে নামবো, নেমে আমাদের সম্ভবত ট্রেন চেঞ্জ করতে হবে। তো বলছে যে স্টেশন চলে এসছে। এইগুলো ভাই সহ্য হয় না। 245 কিলোমিটার পার আওয়ারে ট্রেন চলছে। Kereta menyatakan selama 3 menit. Kami persilakan Anda untuk mempersiapkan diri. Cerita dengan sesi barang কখন যে আধ ঘন্টা কেটে যায় কি জানি। এর আগে যখন স্কুলে ক্লাস করতাম, জীবন বিজ্ঞানের ক্লাস, তখন আধ ঘন্টা সময় কাটতো না, ভাবতাম কখন ঘন্টা পড়বে। আর ট্রেনে উঠলাম, দুটো কথা বললাম, চলে এলো পাদালারাং স্টেশন। এখানেই নামতে হবে। এখানে ঘোষণা করা হচ্ছে, Anda dapat turun যেরকম ফ্লাইটে ঘোষণা করা হয় যে আমাদের ট্রেন পাদালারাং চলে আসছে। secara langsung untuk melanjutkan perjalanan dengan confident. Penumpang penumpang dan bisnis kelas 244 কিলোমিটার, একটু হয়তো দেরি আছে, কারণ স্টেশনে আসার আগে অন্তত ট্রেনের স্পিডটা অ্যাটলিস্ট কমবে। আমার ব্যাগপত্র এখানেই আছে, একটু ভিআইপি ক্লাসটা দেখে আসি। ফর সাম ফুটেজ ভিআইপি ক্লাস, Terima kasih. কেন গো? এটা হচ্ছে এই ট্রেনের ভিআইপি ক্লাস, কিন্তু যেহেতু আমার এই ক্লাসের টিকিট নেই সেহেতু আমাকে এই ক্লাসে আর কি ঢুকতে দেবে না। তো এই হচ্ছে এইখানের ভিআইপি ক্লাস, যেখানে সিট প্যাটার্ন হচ্ছে 2x2, সিটগুলো সুন্দর, প্লাস এখানে কিন্তু ফুড ইনক্লুড রয়েছে। আশেপাশের দৃশ্য শুধু দেখুন কত সুন্দর। Free shuttle to Kota Baru Parahyangan. তো এটা কিন্তু অন্যায় হলো, এত তাড়াতাড়ি কেন পৌঁছালো ট্রেন? একটু লেট তো করতে পারতো আমাদের জন্য। আবার কালকে চাপবো এই ট্রেনে, আমি বারবার চাপবো। একবার চেপে ট্রেনে শান্তি হয়নি আমার, এবার বিজনেস ক্লাসে চাপবো, দেখছি ভাই খাওয়া দাওয়া করবো। বিলটা দেখতে পারলে? হ্যাঁ, ঢুকতে দিল না ভেতরে। এই যে ট্রেন ঢুকছে পাদালারাং। এখান থেকে নেমে আমাদেরকে বান্দুংয়ে আলাদা ট্রেন নিতে হবে। চারিদিকে পাহাড়ে ঘেরা একটা জায়গা, এটা হচ্ছে পাদালারাং, এবং এখান থেকে বান্দুং হচ্ছে কাছে। আমরা টেগুলো অব্দি যেতে পারতাম, সেক্ষেত্রে বান্দুংটা দূরে পড়ে যাবে। এখান থেকে বান্দুং কাছে, তাই জন্য আমরা এখানে নামলাম। বাই বাই। ডোর ক্লোজড। মাত্র 30 মিনিটের সফর শেষ করে ট্রেনটা যখন আমাদের নামিয়ে চলে গেল, মনটা কোথাও যেন খারাপ হয়ে গেল। একটা আইল্যান্ড বছর 10 বাদে যার কোনো অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ, তাদের কাছেও রয়েছে বিশ্বের সেকেন্ড ফাস্টেস্ট ট্রেন। এই উপরে যেমন হাই স্পিড ট্রেনের লাইন রয়েছে, নিচেও কিন্তু নর্মাল লাইন রয়েছে, নর্মাল যেসব ট্রেনগুলো যায়। এখানে আমাদের ট্রেন পরিবর্তন করতে হবে। তো এখানকার যারা স্টাফ আছেন তারা বলে দিলেন আমাদের অ্যাড্রেসটা, যে কোন ট্রেন ধরতে হবে। এখানকার মানুষজনের বিহেভিয়ার সত্যি খুব ভালো। এখান থেকে আমরা ধরবো হচ্ছে ইন্টারসিটি ট্রেন। ইন্টারসিটিকে বলা হচ্ছে KA জারাক জুয়া। উঠে পড়লাম আমরা আরেকটা ট্রেনে, এটা হচ্ছে এখানকার ইন্টারসিটি ট্রেন। যে ট্রেন ধরে যাবো হচ্ছে আমরা বান্দুং যাবো না, আমরা যাবো হচ্ছে বান্দুং। টেগুলার থেকে কিন্তু বান্দুং অনেকটাই দূরে। যারা বান্দুং যাবেন তারা কিন্তু এই পাদারলাং স্টেশনে নেমে ট্রেন চেঞ্জ করে নেবে। নিচে ট্রেন দাঁড়িয়ে আছে, আর এর জন্য কোনো এক্সট্রা টিকিট লাগবে না। আমরা রয়েছি এখানে। এর পরের স্টেশন হচ্ছে খিমাহি, তারপরে হচ্ছে বান্দুং। এখানকার লোকোমোটিভ KAI। বিকেল 5:45 পৌঁছে গেলাম হচ্ছে বান্দুং স্টেশনে। আমাদের জার্নি শেষ, এবার নামতে হবে এবং ট্রান্সফার হবো হচ্ছে পরবর্তী গন্তব্যের দিকে। আর এই যে ট্রেনটা চলছে না, এটা কিন্তু ডিজেল ইঞ্জিনে চলছে, ওই জন্যই এত আওয়াজ। আমাদের ওখানে DMU ট্রেনের মতো। এই ইন্টারসিটি ট্রেনগুলো শর্ট ডিস্টেন্স ট্রেন, যেগুলো যাতায়াত করে পাদারালাং আর বান্দুংয়ের মধ্যে। আর এখানে যে রেলওয়ে ট্র্যাক, যে ট্র্যাক ধরে এই ইন্টারসিটি এক্সপ্রেস এলো, এটা হচ্ছে মিটার গেজ লাইন। বান্দুং স্টেশনটা আকার আয়তনে খুব বড় না হলেও এই স্টেশন থেকে ইন্দোনেশিয়াতে অনেক জায়গায় যাওয়ার ট্রেনের কানেক্টিভিটি রয়েছে। এই যে লাল পোশাক করা ভদ্রলোকগুলো আছেন না, এনারা হচ্ছে এখানকার পোর্টার বা কুলি। একটা স্টেশন কত সুন্দর সাজানো না, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে স্টেশনকে লেখে হচ্ছে STA SIUM। আর এই প্ল্যাটফর্মে বেশ কিছু দোকান রয়েছে। KFCর বদলে এখানে রয়েছে CFC। এখানে প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া। আর এখানে দেখুন কত সুন্দর রঙিন মাছ ঘুরছে। পৃথিবীর সব সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য ফরেন ট্রিপ তো করতেই হবে। স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার আগে সেখানকার একটা ফুড স্টল থেকে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এখানে আমরা যা খাবার অর্ডার দিয়েছি সব মিলিয়ে আমাদের বিল হলো হচ্ছে 1,65,004 ইন্দোনেশিয়ান রুপিয়া। জাপানিজ রেস্টুরেন্ট? আবার জাপানে যাওয়ার প্ল্যান করছো নাকি? চিকেন কাটসু, এটার সাথে এই জিনিসগুলো দিয়েছে। এখানে ভাত সব জায়গাতেই পাওয়া যায়, ভাত নিয়ে চাপ নেই। চিকেন কাটসু আমরা এক্সট্রা অর্ডার করেছি। চিকেন কাটলেট খাই সেরকম, একই রকম সব আইটেম, অন্যরকম নাম।
স্বাদ একটু আলাদা। এখানে খুঁজে বের করতে হবে কোথায় গ্র্যাব ট্যাক্সির পিক আপ পয়েন্ট আছে। আমরা এখান থেকে গ্র্যাব বুক করেছি, আর বান্দুংয়ে যেখানে আমরা থাকবো সেটা এখান থেকে 6 কিলোমিটার শহরের মধ্যেই, আর স্টেশনটাও শহরের মধ্যে, শুধু এয়ারপোর্টটা দূরে। তো আমরা সেই গ্র্যাব ট্যাক্সির যে পিক আপ পয়েন্ট সেটা খুঁজে বের করছি। প্রচুর ভিড় রয়েছে, আর এখানে ট্রেনও প্রচুর যাত্রী আনাগোনা। আর খুব সম্ভবত ওইটা হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড, লোকাল বাস স্ট্যান্ড। এখান থেকে সব বাস টাসগুলো ছাড়ছে। Welcome to Bandung. ওয়েলকাম টু Thank বান্দুং। you, thank you. What is your name? My name is Doni, and you? Shorodip. Sorry. It's nice to meet you. Nice to meet you too. আমাদের ট্যাক্সি আমাদের ড্রপ করে দিয়েছে। প্রথমে অ্যাড্রেসটা একটু ভুল বলেছিলাম, তো ট্যাক্সিওয়ালা বললো অ্যাড্রেসটা ঠিক নেই। ও আবার এক জায়গায় নিয়ে গেছিলো, সেখান থেকে ফিরিয়ে নিয়ে এলো, কাছাকাছি ছিল। আর একটা সমস্যা হচ্ছে যে আমরা যে ই সিম নিয়েছি না, সেই ই সিমে প্রচুর প্রবলেম। ই সিমের নেটওয়ার্ক ভীষণই স্লো, চলছে না প্রায়। তো এখানে আসার সময় 2-4টে দোকানে, যেগুলো সুপার মার্কেট, সেখানে খোঁজ করলাম, কোথাও এখানে সিম পাচ্ছি না। আগোড়াতে এর রেটিং রয়েছে 9.4। এখানে মাছ, পাখি, গাছ সবই আছে। এই হচ্ছে আমাদের এখানকার এয়ারবিএনবি রুম। বাথরুমটা তো সত্যি সুন্দর, একটু অন্যরকম টাইপের। বাথরুমের ডিজাইনটা খুব সুন্দর। আর গিজার দরকার হবে কিনা জানি না, কিন্তু গিজার রয়েছে। আর এগুলো সব ওই পাথর টাইপের ডিজাইন করা আছে। মেঝেটাও একটু অন্যরকম। এই হচ্ছে বেড। 2-3 জনের জন্য যথেষ্ট, মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা যদি থাকে যথেষ্ট বড় আছে। ঘর খুব সুন্দর, 2টো চেয়ার আছে। আর এখানে পুরোনো দিনের টিভি রয়েছে। এরকম টিভি আজকাল দেখা যায় না। এলজি টিভি, আলট্রা স্ট্রিম এরকম টিভি রয়েছে। এখানে ডেস্ক রয়েছে কাজ করার জন্য, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সব রাখা রয়েছে। আর চা কফি যদি বানাতে চাই, ঘরে সমস্ত ব্যবস্থাও রয়েছে। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে ইলেকট্রিক কেটেল, সেটা আছে কিনা দেখতে হবে একবার। এটা হচ্ছে মানে ইন্দোনেশিয়ান যে ট্রেডিশনাল যে সেটআপ হয় না ঘরের মধ্যে, সেরকমভাবে কিন্তু আর সাজিয়েছে। নিচটা গেলে আমিকাল যেমন গাছপালা দিয়ে, মানে যেরকম ঘরোয়া হয় আর কি। এটা এয়ারবিএনবি নয়, এটা booking.com থেকে করা। আর সত্যি খুব সুন্দর। এখানে চেক আউট টাইম হচ্ছে আগামীকাল বেলা 12টা। তো আজকের দিনটা আছি। আমি অ্যাকচুয়ালি নিচে খানিকক্ষণ বসেছিলাম, কারণ এত নেটওয়ার্কের সমস্যা না, তো ভিডিওটা সে আপলোড হচ্ছিল। নিচে দেখলাম নেটটা একটু ফাস্ট আছে, ভিডিওটা আপলোড করলাম, আপলোড করে উপরে এলাম। উপরে ওয়াইফাই আছে, বাট স্লো চলছে একটু। এখানে 5G কানেকশন নেই, সব জায়গায় 4G, এই জন্য হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভিডিও আপলোড করা হয়ে গেছে। এই মুড়ির প্যাকেট বান্ধবী এসে খোলার সুযোগ পেলাম। এই কদিন মুড়ির প্যাকেট খুলতেও হয়নি, মুড়ি খেতেও হয়নি, কিন্তু আজকে রাত্রে খেতে হলো। তার কারণ হচ্ছে যে এইখানে কিন্তু রান্না করার কোনো ব্যবস্থা নেই। ব্রেকফাস্ট রয়েছে রুমের ট্যারিফের সাথে, কিন্তু রান্না করার ব্যবস্থা নেই। তো যেটা হলো সেটা হচ্ছে যে আজকে রাত্রে আমরা এখানে আছি, আগামীকাল এখানে আমরা থাকবো, এবং পরশুদিন আমাদের ফ্লাইট আছে এখান থেকে বান্দুং থেকে বালি যাওয়ার। আর সেই সাথে একটা রিকোয়েস্ট রাখলাম যে আমরা একটু রান্না করবো। তো যে ভদ্রমহিলা আছেন বললো ঠিক আছে করে নিন রান্না। সব বাসন টাসন দিচ্ছিল রান্না করার জন্য, মানে আমাদেরকে দিচ্ছিল, রিকোয়েস্ট করেছি বলে। তাও সৌরদীপ বললো আর খাবো না, কৌশিক দাচ্ছি খেতে ইচ্ছা করছে না, কেমন মুখটা ম্যাচ করছে। আর না, তুমি যখন আর খাবা না, আমি তো আমার একার জন্য রান্না করবো না, খেয়ে দাও তাহলে, কালকে করবো, অসুবিধা নেই। ওই জন্যই মুড়ি করলাম। মুড়ির সঙ্গে চানাচুর ছিল, একটু পেঁয়াজ ছিল, আমের আচার নিয়ে এসেছি, ওই দিয়ে মুড়ি মাখলাম। আর সন্ধ্যেবেলা ওইসব খেয়ে নেওয়ার পর না, জাপানিজ খাবার টাবার রাত্রে খিদে পাচ্ছে না। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে নতুন জায়গা বান্দুংয়ের গল্প নিয়ে। আমার কাছে ওই জায়গা নতুন, আমি ওই জায়গা সম্বন্ধে খুব বেশি জানি না, তবে শুনেছি এটা খুব সুন্দর জায়গা, বেশ নেচার এখানে আছে। জাকার্তার মতো অত কংক্রিটের শহর নয়, এবং আরও অনেক কিছু দেখার মতো আছে এখানে, মানে সব কিছু ন্যাচারাল। তো দেখি কী কী দেখা যায় কালকে সকালে, সেই গল্প নিয়ে আমি ফিরবো আপনার সাথে এর পরে পড়বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভরাত্রি, টাটা।